দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের লিমিটেড দি ফিল্ডস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশিদের সবচেয়ে বড় যে সংগঠন বাংলাদেশ সোসাইটি, যেটি আমব্রেলা অ্যাসোসিয়েশন হিসেবে পরিচিত, সেটি 1975-এ প্রতিষ্ঠার পর 51 বছর চলছে। এই 5 দশকে নানা উত্থান পতন, নানা নেতৃত্বের হাত ধরে এটি কখনো এগিয়েছে, কখনো পিছিয়েছে, কখনো স্থবির ছিল, কখনো খুবই দ্রুত লয়ে তার লক্ষ্যের দিকে এগিয়েছে। কিন্তু আজকে এই 5 দশক পরে প্রত্যাশা এবং প্রাপ্তি, বাস্তবতা এবং চ্যালেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা দর্শকদেরকে অবগত করতে চাই, একই সঙ্গে এই সংগঠনটি যারা সাবেক নেতৃত্বে ছিলেন তারা কতটা স্বপ্ন নিয়ে এসেছিলেন, সেই স্বপ্নের কতটুকু তারা ছুঁতে পেরেছেন, কতটুকু তারা ব্যর্থ হয়েছেন, সেসব হিসেব নিকেশের অনেকগুলো সুযোগ আমাদের হাতে আছে। আর তাই আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই সংগঠনটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আজিজ এবং একই সাথে সংগঠনটির সাবেক জেনারেল সেক্রেটারি ফখরুল আলম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। এবং একই সঙ্গে দর্শক, আপনারা যারা দেখছেন তারা আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি। এই নাম্বারে বাংলাদেশ সোসাইটি বিষয়ে যে কোনো প্রশ্ন, আপনার জানতে চাওয়া, আপনার প্রত্যাশা এবং আপনি এই প্রত্যাশার সাথে কতটা পেয়েছেন এই সংগঠনের কাছ থেকে, সেসব বিষয় নিয়ে প্রশ্ন করতে পারবেন। অনুষ্ঠানটি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে, সেখানেও যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা সরাসরি এই সংগঠনটির সাবেক নেতাদের কাছে প্রশ্ন রাখতে চাই। মোহাম্মদ আজিজ, আপনি দুইবার আপনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি যখন দায়িত্ব পালন করেছেন তখনকার সময়ের প্রবাসীদের চাহিদা এবং বর্তমান 2026-এর চাহিদার মধ্যে কোনো পার্থক্য দেখতে পান কিনা? দেখুন, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ TVN24-কে আমাকে এখানে ডাকার জন্য এবং দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, আমি যখন প্রেসিডেন্ট ছিলাম 2008-এ, 2008 এবং 2026 এখন আমাদের অর্থনৈতিকভাবে আমাদের পূর্বা নিউ ইয়র্কে এবং পুরা ইউনাইটেড স্টেটে যেসব আমরা বাঙালি বসবাস করি তাদের মধ্যে আমাদের অর্থনীতির দিক দিয়ে অনেক পরিবর্তন হচ্ছে, আমাদের অনেক চাহিদা বাড়ছে, আমাদের লোক সংখ্যা বাড়ছে। তো এটা অবশ্যই একটা পরিবর্তন আছে। যে সেই পরিবর্তনগুলো মানুষ যখন বেশি বাড়বে, তাদের চাহিদা বাড়বে, তাদের নানান ধরনের অসুবিধাও দেখা দিবে। সেগুলো তো মানে পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে বাস্তবতা অনেক কিছুই পরিবর্তন হচ্ছে এবং সেটি 2008 এবং 2026-এর মধ্যে তো আকাশ পাতাল একটা তফাৎ থাকার কথা আছে। সেটা সেই প্রত্যাশার জায়গা থেকে আমি একটু ফখরুল আলম আপনার কাছে জানি যে আপনার কাছে এই মুহূর্তে কি মনে হয় যে আসলে বাংলাদেশিরা যারা আমেরিকায় বসবাস করেন তারা এই বাংলাদেশ সোসাইটির কাছে কি প্রত্যাশা করে? TVN-কে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ সোসাইটি নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। যে প্রশ্নটি করেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সময়ের ব্যবধানে আমাদের বাংলাদেশিদের এখানে জনসংখ্যার হারে এটা ম্যালথাস থিওরিতে বেড়েছে। আমরা যখন 80-র দশকে এখানে আসি তখন যে জনসংখ্যা অর্থাৎ বাংলাদেশি NRB আমাদের ছিল, প্রবাসী ছিল, তার তুলনায় এখন 1:2 আমি মনে করি 50 হয়ে গেছে। তখনও সোসাইটি ছিল। আমি তাই প্রথমেই ধন্যবাদ জানাবো, আন্তরিকভাবে অভিনন্দন জানাবো এবং এই সোসাইটিকে গড়ে তোলার জন্য 75 সাল থেকে এই পর্যন্ত নিবেদিতভাবে যারা কাজ করে গেছেন এবং এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধির জন্য, এর উত্তরোত্তর কর্ম এবং পরিধি বাড়ানোর জন্য এবং আমাদেরকে সম্পৃক্ত করার জন্য যারা কাজ করে গেছেন এবং যারা আজকে আমাদের মাঝে নেই, যেমন জাকারিয়া ভাই নাই, এনামুল মালিক ভাই নাই, আনোয়ার ভাই নাই, এরা সবাই প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু সম্রাট নাই, আমাদের খালেদ ভাই নাই, আমাদের প্রেসিডেন্ট
আরো একজন নাই, এইভাবে অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন, কিন্তু প্রত্যেকেই চেষ্টা করেছেন এখানে কিছু না কিছু অবদান রাখার জন্য। আচ্ছা, আমরা কেন সংগঠন করি কেন? আমি তো মনে করি এটা থাকতে হয় মানুষের হৃদয়ে এবং মননে। আপনার কেমিস্ট্রিতে যদি, বডি কেমিস্ট্রিতে যদি আপনি মানুষের জন্য কোনো কাজ করার স্পৃহা না থাকে, দেশের জন্য কোনো ধরনের আপনি অবদান রাখার যদি স্পৃহা না থাকে, আপনি কোনো সংগঠনেও কোনো সময় কাজ করে ওইভাবে আপনি সমৃদ্ধিও পাবেন না, কাউকে দিতেও পারবেন না, নিজেও নিতে পারবেন না। তা আমি মনে করি যারা এখানে কাজ করেছে অনেক সমালোচনা আছে, তাদের প্রচুর সমালোচনা আছে, তারা করতে পারেনি। যেমন জনসংখ্যা আমি বলছি 1:50, তখন আমি যখন এসেছি তখন সোসাইটির ভোট হতো একটা ঘরের ভিতরে, রুমের ভিতরে, হাতাহাতি আঙ্গুল হাত তুলে ভোট হয়ে যেত। শেষ কত হয়ে সালে যেত। এটা? ধরেন এটা 84 সাল, 83 সাল, তখন কথা বলছি আমি। কিন্তু সময়ের ব্যবধানে তো মানুষ, আমরা এখানে বাংলাদেশ থেকে বিশেষ করে 80-র দশকে OP1 ডিবিতে প্রচুর আমাদের বাংলাদেশি মানুষ এসছে। এখন আমরা সংগঠনটা, আপনি যেটি জন্য বলেছিলেন চাহিদা হলো আমাদেরকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, আমাদের কোথায় স্বাস্থ্যের সুযোগ আছে সেটা করে দেওয়া, আমাদের চিকিৎসার কোথায় সুযোগ আছে কোথায়, এবং চাকরি কোথায় পাওয়া যাবে, আমরা কোন লয়ার ধরবো, আমরা কাগজ কিভাবে তৈরি করব, আমাদের বিভিন্ন ধরনের অফিসিয়াল অসুবিধা আছে যেগুলা ইমিগ্রেশন সমস্যা, এই সমস্তগুলাকে আমরা সে সময়, অত মানুষও ছিল না, আর আমাদেরকে সেভাবে কেউ, আমরা যখন আসছি আমাদের কাছে কেউ আসেও নেই, আমরা খুঁজে খুঁজে বিভিন্নভাবে নিজেদের কাজ নিজেরা করে গেছি। কিন্তু 80-র দশকের পরে 90-এর দশকে যখন সোসাইটিতে প্রচুর বাংলাদেশি আসলো, তখন এই সংগঠনের কার্যকারিতা আরো অনেক বাড়লো এবং সংগঠনের দায়িত্বও বাড়লো, কাজও বাড়লো। কিন্তু বলতে পারেন এটা তো কোনো বাজেট নেই ভাই, এটা তো কোনো সরকার না। আমি আসছি, মানে কেন কাজ প্রত্যাশা অনুযায়ী হয়নি সেই বিষয়টি হয়তো আপনি ব্যাখ্যা করছিলেন। আপনি 2বারের সফল সাধারণ সম্পাদক ছিলেন, সো আপনার কাছে আমরা শুনবো। কিন্তু মোহাম্মদ আজি, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যখন 2008 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং দায়িত্ব পালন করলেন, তখন সদস্য সংখ্যা কত ছিল বাংলাদেশ সোসাইটির? বাংলাদেশ সোসাইটির সদস্য সংখ্যা ছিল তখন 15,000-এর উপরে। 15,000। আমরা এখন জানি সবশেষ এইবার 35,000-এর উপরে সদস্য সংখ্যা হয়েছে, তার মানে 20,000 বেড়েছে। আমরা যখনই বাংলাদেশ সোসাইটি নিয়ে কথা বলি তখন বলি এটি আমব্রেলা সংগঠন। আমব্রেলা সংগঠন মানে একেবারে সবার মুরব্বী সংগঠন, সব সংগঠনের উপর ছাতা দৌড়ে থাকবে। এটি কি এই যে 15,000 থেকে 35,000 হলো এই কয় বছরে, অর্থাৎ প্রায় 18 বছর জুড়ে আমরা ধরি, এটি কি শুধুমাত্র নামে বেড়েছে নাকি কাজের দিক দিয়েও বেড়েছে, সার্ভিস দেওয়া, সেবা দেওয়ার ক্ষেত্রে বেড়েছে? অর্থাৎ বাংলাদেশ সোসাইটি নামেই বড় হচ্ছে না কাজে বড় হচ্ছে? দেখেন, নামে তো বড় হবেই। এখন আমরা প্রায় 5 লক্ষ বাঙালির মতো নিউ ইয়র্ক শহরে বসবাস করি। তো এখন যেখানেই আপনি যাবেন বাঙালি দেখতে পাবেন, বাঙালিদের প্রতিষ্ঠান দেখতে পাবেন, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে বাড়ছে। তো তার সাথে সাথে কাজও বাড়ার কথা, এটা সবার প্রত্যাশা। এই প্রত্যাশাটা নিয়েই বাঙালি কমিউনিটিতে সোসাইটির প্রতি একটা আশা আকাঙ্ক্ষা সবারই। যেমন কোভিড-19 এরকম ভাবে একটা ভয়াবহ মহামারী আসবে এটা কারো ধারণা ছিল না, কল্পনায় ছিল না। তখন যে প্রায় 350-400 বাঙালি এই নিউ ইয়র্ক শহরে মারা গেছে, তো বাংলাদেশ সোসাইটি কাজ যে করে নাই তা না, তখন বাংলাদেশ সোসাইটির কবরস্থান ছিল। এই কবরগুলি সম্পূর্ণরূপে বিনামূল্যে, অর্থ না নিয়ে প্রদান করা হয়েছে, যাতে যাদের গণকবর না হয়। তারপরে অন্য অন্য দিকে কাজকর্মের দিকে আসেন, নানান দিকে এক এক সময় এক এক ধরনের প্রেসিডেন্ট আসছেন, এক এক ধরনের কার্যকরী পরিষদ আসছেন, যার যার সাধ্য মতো তারা কাজ করে যাচ্ছেন। কার্য করছেন না তা না, কাজ করে যাচ্ছেন। এর মধ্যে আমার থেকে ফখরুল সাহেব আরো ভালো বলতে পারবেন যে সোসাইটির কাজ কি, সোসাইটির থেকে মানুষ কি আশা করে, আর সে আশাটুকু কতটুকু তারা প্রতিফলন পাচ্ছে। সোসাইটির কাজ তো নাচ গান করা না, সোসাইটি একটা সামাজিক সংগঠন।
এটার প্রতি মানুষের যারা নতুন আসছে বা আসতেছেন বা পুরনো যারা আছেন, এখানে অনেকে অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা নেই। একটা মানুষ মারা গেলে, একটা মানুষ বিপদে পড়লে, একটু অসুস্থ হলে তার পাশে গিয়ে দাঁড়ানো, এই তো সামাজিক সংগঠনের কাজ। কিন্তু তার সাথে সাথে আরো কিছু কার্যক্রম যে হচ্ছে, সেটা আপনারা আরো আমাদের চেয়ে, আমার থেকে বা ফখরুলের চেয়ে ভালো বলতে পারবেন, যেহেতু আপনারা এই সমাজে কিন্তু আমরা একটা আপনাদের কাছ অংশ। থেকে শুনতে চাই, যেহেতু এই বাংলাদেশ সোসাইটির প্রতিনিধিত্ব করছেন আপনারা এই সাবেক আমরা দায়িত্ব- করেছি। জি, করেছেন। হ্যাঁ, এখনো নিশ্চয়ই বুকের ভিতর বাংলাদেশ সোসাইটিকে লালন করছেন। হ্যাঁ, বাংলাদেশ সোসাইটিকে ভালোবাসি, নিজের সন্তানের মতো ভালোবেসে গেছি। বাংলাদেশ সোসাইটি যখন কোনো বিপদ আসছে, কোনো অসুবিধা আসছে, এই ফখরুল আলমকে আমি নিজে দেখেছি। মানুষের তখন এত লোক ছিল না, এত অর্থবান ব্যক্তিও ছিল না, মানুষের দ্বারে দ্বারে গেছে, গিয়া অর্থ সংগ্রহ করে সোসাইটিকে বাঁচানোর চেষ্টা করেছেন। এবং আমার একটা কথা মনে আছে, এটা কত সালে হবে, 2007-6 বা 7-এ হবে, বাংলা 7-এ বা 8-এ হবে। বাংলাদেশ সোসাইটি তখন এই বাংলাদেশ সোসাইটির যে ভবনটা আছে, এটা অকশনে চলে গেছিল। তখন বাংলাদেশ সোসাইটির আমি বোর্ড অফ ট্রাস্টির মেম্বার ছিলাম, চেয়ারম্যান না। ফখরুল আলম একদিন আমাকে বললেন যে বাড়িটার দেখেন কি অবস্থায় আছে। আমি আমার লয়ারকে কল করলাম, লয়ারে কল করার পরে বলল যে তোমার বাড়ি তো অকশনে চলে গেছে, কালকে অকশন। ওই দিন যেদিন এই কথাটা বললো, ওই দিন নিউ ইয়র্ক শহরে ইমার্জেন্সি, বিলো 0 ডিগ্রি, বরফে তলিয়ে গেছে। এই ফখরুল আলম তখন একটা লয়ারের প্রয়োজন, আমাকে বলল ভাই আপনি একটা লয়ার দেন, বাড়িটা তো নাহলে কালে অকশন চলে যাবে। এবং এই ফখরুল আলম এবং আজহারুল হক মিলন, আমার অফিস ছিল তখন ব্রুকলিনে, আমি কনস্ট্রাকশনের বিজনেস করতাম। ওনারা আমার কাছে গেলেন, সেই লয়ারের সাথে কথা বলে সেই লয়ারকে টাকা দিয়ে যাতে আগামীকাল যে অকশনটা যেন বন্ধ করা হয়। তো এই যে ওনারা যে লাইফ এত রিস্ক নিচ্ছে জীবনে, এই বরফের মধ্যে, মানুষ বাহিরে নাই, বারে বারে টিভিতে বলছে যে তোমরা ঘর থেকে বের হয়েও না। তো এখন আমার কথা হলো, সোসাইটির কার্যকরী পরিষদে যারা আছেন বর্তমানে বা এর আগে ছিলেন বা ভবিষ্যতে যারা আসবেন, তারা কি সোসাইটির ইতিহাস জানেন? তারা কি এই লোকগুলোকে মূল্যায়ন করেন? কতটুকু মূল্যায়ন পাচ্ছে ফখরুল আলম সাহেব? মানে আমি জানি এই প্রশ্নের উত্তরটা যদি আপনার কাছে জিজ্ঞেস করি, যে তারা কি সোসাইটির ইতিহাস জানেন, তারা কি যারা অতীতে কাজ করেছেন আপনার ভাষায় তাদেরকে মূল্যায়ন করেন কিনা, আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি এই বিষয়ে করেন কিনা? আমি অবশ্যই মূল্যায়ন করি। আমি যখন ছিলাম মানে আপনি যাদের কথা বলছেন তারা সবাইকে আমি মূল্যায়ন করে গেছি। তাদের যেখানে যেটা প্রাপ্য আমি সেটা দিয়ে গেছি। তাদের সাথে আমি যোগাযোগ করেছি, তাদের সাথে আমি সবসময় যোগাযোগ রেখে একটা ভালো কাজ করার চেষ্টা করেছি। ওকে, আপনি করেছেন, কিন্তু আপনি বলছেন বর্তমানে যারা আছেন তারা সেটা করেন কিনা, সেই প্রশ্নটির আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি, তারা করেন কিনা? সেটা আমার জানা নেই সে তারা করেন কিনা। তবে তাদের থেকে যেমন সাধারণ সভা যায়, বিভিন্ন জাতীয় দিবস যায়, চলে গেছে, যেগুলো হয়ে গেছে, আমি কোনো ফোন কলও পাইনি যে আমি 2 বারের প্রেসিডেন্ট, 3 বারের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ছিলাম এবং এই সোসাইটিতে ফখরুল আলম আমার চেয়ে ভালো বলতে পারবে যে এই বাড়িটা রক্ষা করার জন্য আমার কতটুকু অবদান আসছে। এই সোসাইটিকে আমরা আমাদের প্রিয় সংগঠন, বাংলাদেশিদের প্রিয় সংগঠন। এটা শুধু আমার একা দায়িত্ব না, এটা আপনারা মিডিয়াতে যারা আছেন, সংবাদপত্রে যারা আছেন এবং আমার প্রবাসী নিউ ইয়র্কে বসবাসকারী ভাই বোন যারা আছেন, এটা সকলের দায়িত্ব। ওকে, ফখরুল আলম, আপনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন কত সালে? 1999, 2000, 1999, 2000, তারপরে 2001, 2002। ওকে, প্রায় 2 যুগ আগের কথা। তখনকার বাংলাদেশ সোসাইটির সাথে এই 2025-26 সালের বাংলাদেশ সোসাইটির পজিটিভ নেগেটিভ কোনো পার্থক্য আপনি কিভাবে দেখেন? সোসাইটির বিষয়ে আলোচনা করতে গেলে আজিজ ভাই একটু উল্লেখ করেও করতে পারলেন না অথবা করলেন না, কারণ বিস্তর আলোচনা এখানে। আপনার
একটা সংগঠন গড়ে ওঠে তার নেতৃত্বকে দেখে। এখন সেখানে যদি আমি ছবি তোলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করি, আমার ছবিটা টিভিতে দেখাবে, আমাকে 2-4 জন মানুষ রাস্তাঘাটে চলতে গেলেই সালাম দেবে, আমার পেছনে এবং সামনে এবং দুই সাইডে 2-4 জন মানুষ সবসময় হাঁটবে এবং আমাকে বাহবা দিবে, আমি যখন বক্তৃতা করব তখন হাতে তালি দিবে, এবং এই যদি সোসাইটির নেতৃত্বের ক্যারেক্টার হয়ে থাকে, ওই ধরনের আমরা যেই হই, আমি হই, উনি হোক, যেই হোক, ওদেরকে মানুষ আন্তরিকভাবে ভালোবেসে সোসাইটির প্রতি আকৃষ্ট হবে না। এখানে নিবেদিত প্রাণ যারা সোসাইটির জন্য ডিভোটেড হয়ে আসতে হবে। আমি একটা উদাহরণ দিতে পারি, আমি যখন নির্বাচন করি তখন, এখনো নির্বাচন হয়, এখন 10টা থেকে 15টা দাবি তারা দেয়, আমরা নির্বাচিত হলে এই দাবি ফুলফিল করবই করব, ইশতেহার হিসেবে। হ্যাঁ, ইশতেহার হিসেবে। আমি গতবারও বিভিন্ন জায়গায় আমাকে প্যানেলে বক্তৃতা করতে বলেছে, আমি শুধু তাদেরকে উদাহরণ রিকোয়েস্ট করে বলেছি, ভাইয়েরা আপনাদের সময়কাল 2 বছর, আপনাদের কোনো অর্থের ফান্ডের কোনো যোগান নেই, এই ভোটাররা যে পয়সা দিয়ে ভোটার হচ্ছে সেই পয়সাই হলো আপনাদের, এই পয়সা দিয়ে বড় বড় প্রজেক্ট যে নিচ্ছেন একটাও তো আপনারা ফুলফিল করতে পারবেন না, আমি হলে আমিও পারতাম না। সুতরাং আসুন এই 15টা না দিয়ে 2টা দেন এবং 2টাই 2 বছরে কার্যকরী করেন। তাহলে কি হতো, ওই যে মানুষগুলা যারা ভোট দিয়েছে এই ইশতেহার দেখে তাদের আন্তরিকতাটা সোসাইটির প্রতি বাড়তো। এখন সোসাইটির প্রতি মানুষের আগ্রহ নাই কেন? ভোটার যখন আমরা পেপারে দিই আপনারা সবাই ভোটার হন, ভোটার হওয়ার ডেট এই তারিখ চলে যায়, তারা ভোটার হয় না। কেন হয় না? তারা জানে যে সোসাইটিতে কিছু হয় না, তো আমি কেন ভোটার হবো 20 টাকা দিয়ে? তখন কি করে, প্রার্থীরা গ্রুপ করে, এটাকে বলা হয় প্যানেল, তারা একটা প্যানেল করে তাদের নিজস্ব ফান্ড দিয়ে ভোট বানায়। মানে আমাদের একজন দর্শক অলরেডি এমডি হাবিব তিনি কমেন্টস করছেন যে এটা এখন ভোট কেনা বেচার সংগঠন হয়ে গেছে। আচ্ছা, আমি সেটা কি আসলে তাই? আমি এটা ভেবে বলতে চাই, এটার জন্য একটা রাষ্ট্রের গঠনতন্ত্র থাকে, সংবিধান থাকে, রাষ্ট্র পরিচালনার কিছু মানুষ থাকে, একটা জনগোষ্ঠী থাকে, একটা সরকার থাকে, একটা ভূখণ্ড থাকে। আমাদের এখানে মোটামুটি সবই আছে, এবং আমরা কেউ কিন্তু দেশে রাজনীতি করতাম এবং নেতা হয়ে ওখানে বড় বড় নেতা এখানে চলে আসছি তা নয়। আমরা আসছি নিতান্ত আমার পরিবারকে, আমার জনমণ্ডলকে, আমার পরিবেশ, আমার চারিদিকে যারা আছে, আমার আত্মীয় স্বজনকে, সবাইকে আমি একটু তুলবো, আমি নিজেও ভালো থাকবো। কিন্তু যেহেতু মানুষ সামাজিক প্রাণী, তারা সমাজবদ্ধভাবে বসবাস করে, তখনই তারা দেখে না আমাদের ভিতরে শুধু খাওয়া পড়া, অর্থ, বাড়ি গাড়ি এগুলোই জীবন না, আমাদের সাংস্কৃতিক থেকে বিনোদন থেকে শুরু করে অনেক কিছু দরকার। সেজন্য এই সোসাইটিটা এই ধরনের সংগঠন তৈরি হয়। কিন্তু এই সংগঠনের নেতৃত্ব, এখন যদি আপনার আইডেন্টিটি ক্রাইসিস থাকে, আপনি পয়সা দিয়ে ভোট কিনে আপনি ভোটে, এইবারও তো দেখা গেছে বাইরে শুনছি কত ভোট, 35,000 ভোট, কত টাকা উঠছে, 6,70,000 টাকা উঠছে। আরে বাবা, এই টাকা কে দিল? নিশ্চয়ই কেউ না কেউ দিয়েছে, ভোটাররা দেয় নাই। মানে ভোটাররা দেয় নাই বলছেন না, আপনি? ওই ভোটার, আপনি যদি বেচা কেনার কথা বলেন, এইটার জন্য এখন কি করতে হবে? আমি প্রস্তাব রেখেছিলাম এবং সেভাবে কাজও করেছিলাম, ফ্রি করে দেব, মেম্বারশিপ ফ্রি। আপনারা সবাই আসেন, আপনাদের ভোটার হওয়ার জন্য পয়সা লাগবে না। তাতে যে কোনো লোক এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, কারণ সে দেখবে ভোটার তো মানুষের পয়সা দিয়ে হয়েছে, পয়সা লাগেও নেই, পয়সা তো আমরা তুলে দিছি। তাহলে সে এসে যার তার পছন্দ, যে লোকটা আসলেই নিবেদিত, আসলেই সে সোসাইটির জন্য কিছু সময় দিবে, কাজ করবে, তার পরিবার পরিজনকে ফেলে রেখে, তার সন্তান সন্ততিদেরকে সময় না দিয়ে এই সমাজের জন্য, এই সোসাইটির জন্য সময় দিবে, তখন সেই লোকটাকে সে ভোট দিবে। কিন্তু এখন তো সে যোগ্য ব্যক্তিত্ব নির্বাচিত হচ্ছে না, কারণ আমি ভোট কিনে নিছি, এক বান্ডেল অফ ভোট, আমি আমার প্যানেলটা তৈরি করে দিছি, এখানে আমার কথা জি হুজুর হবে, ইয়েস ম্যান, আমি যা বলবো আমার কথায় শুনবে তাদের কোনো সে নাই। সেখানে যোগ্য লোকের দরকার নাই তো নির্বাচিত হওয়ার জন্য, মানুষ তো যোগ্য লোক দেখবে না, মানুষ ভোটার হয়েছে অন্যের পয়সা দিয়ে। আমরা অনেকটুকু, তাই আমি এটাকে এইভাবে বলবো, এই পদ্ধতিটাকে ভাঙতে হবে, এই জন্য সংবিধান পরিবর্তন করতে হবে। প্রথম দেখা যাবে না ফান্ড তো আসছে না, তো তখন আপনি হতাশ হয়ে যাবেন না, আস্তে আস্তে করতে করতে মানুষ তখন আসবে। সমাজ, আপনি প্রকৃতির একটা নিয়ম হলো, একেবারে সুন্দর নিয়ম হলো মৃত্যু। প্রকৃতি কোনো সময় কোনো জায়গাকে ভ্যাকেন্ট রাখে না, সেখানে ফুলফিল করে। এই আমার সোসাইটিতে আজকে আমি নেতা বানিয়ে দিচ্ছি পয়সা দিয়ে, সেই সময় আমি না বানিয়ে দিলেও
এই সোসাইটির প্রয়োজনে এই যোগ্য লোকেরা আমি তখন একটু নির্বাচনে আসতে সেটাই পারবে। জানতে চাই মোহাম্মদ আজিজ, সেটা হলো আমরা তো কথা বলছি পুরোনো দিনগুলো নিয়ে কথা বলছি, আপনি বর্তমানে যারা দায়িত্ব পালন করছে তাদেরকে নিয়ে কথা বলছেন, কিন্তু আমরা যদি কাঠামোগত পরিবর্তনের কথা বলি, আসলেই একটা ভালো নেতৃত্বের কথা বলি, আসলেই একজন স্বপ্নবাজ মানুষ এই বাংলাদেশ সোসাইটির দায়িত্ব নেবেন, যিনি তার ব্যক্তিগত ভোট ব্যাংকের উপর নির্ভর করে নির্বাচিত হবেন না, যোগ্যতা দিয়ে নির্বাচিত হবেন এবং বাংলাদেশের যে জনগোষ্ঠী এখানে বাস করেন তাদের জন্য কাজ করবেন, এটি কি আপনি বর্তমান সাম্প্রতিক নেতৃত্ব, তার আগের নেতৃত্ব এবং ভবিষ্যতে যারা নেতৃত্বে আসতে যাচ্ছেন তাদের মধ্যে এই ধরনের কোনো লক্ষণ দেখেন, নাকি যেমনটি ছিল লঙ্কায় যে যাবে সে রাবণ হয়ে যাবে, বিষয়গুলো এমনই? ধন্যবাদ আপনাকে ভাই এই প্রশ্ন করার জন্য। আমি পজিটিভ মানুষ, আমি পজিটিভ ওয়ে সবকিছু দেখি, আমি পজিটিভ ভাবে চিন্তা করি। দেখুন, আজকে এইটার পরিবর্তন যদি আপনার ঘটাতে হয়, তো আমার প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের সচেতন হতে হবে এবং আপনারা যে সমাজ এই মিডিয়াতে আছেন, এই মিডিয়ার ভাইদেরকেও বাংলাদেশিদের জন্য কিছু একটা ভূমিকা রাখতে হবে। আমার প্রবাসী বাংলাদেশি ভাই বোনদেরকে আমি বলবো, আপনি 20 টাকার বিনিময়ে একটা ভোট বানাতে 20 টাকা, আপনি 20 টাকার বিনিময়ে আপনি মৌলিক অধিকারকে আপনি বিক্রি করবেন না। কে আপনার ভোটটা বানাইলো সেটা বড় কথা না, বড় কথা কে যোগ্য ব্যক্তি তাকে আপনি নির্বাচিত করুন। এবং মিডিয়াদেরকে আমি বলবো, আমাদের সাংবাদিক ভাইদেরকে, আপনারাও অল্প কিছু পয়সার বিনিময়ে কারে জি হুজুর না করে, কতিপয় কিছু সাংবাদিক জি হুজুর না করে, এইটা আপনারা এই সমাজের একটা অংশ। আমি ঠিক জানি না আপনি কাদের কথা বলছেন, না আমি কারো কথা বলছি না, আমি জেনারেলি আমাদের এখানে অ্যাটলিস্ট আমরা হয়তো সেই ধরনের ভাই আপনার কথা আমি বলছি না, আমি সমস্ত সাংবাদিক ভাইদের প্রতি আমি আহ্বান জানাবো এবং অনুরোধ রাখবো, আপনারা বাস্তবটা তুলে ধরুন, আপনাদের নতুন প্রজন্মের স্বার্থে, আপনাদের সন্তানদের স্বার্থে সোসাইটি এগিয়ে নিয়ে যান, যাতে আমার বাংলাদেশিকে মেন স্ট্রিমের দিকে নিয়ে যান, যাতে ভবিষ্যতে আমরা আমাদের সন্তানেরা এখানে মেয়র হয়, সিনেটর হয়, কংগ্রেসম্যান হয়। যদি আপনারা এই ভূমিকাটা না রাখেন, আমি যদি ভাই একা জ্যাকসন হেডে গিয়ে চিল্লাইতে থাকি ভাই এ যোগ্য ব্যক্তি না, এ অযোগ্য, মানুষে কইব হয়তো এর বিরুদ্ধে আর ভালো লাগে না, বা 10টা লোকে বলবে পাগল ও চিল্লাইতেছে। আর আপনারা যদি তুলে ধরেন আপনাদের একটা কলম লেখা, আপনাদের একটা নিউজে, তখন মানুষে ওইটা আরো অনেক বড়। সেই চেষ্টা থেকেই আমরা আজকে আপনাদের দুজনকে আমন্ত্রণ জানিয়েছি এবং ধারাবাহিকভাবে বাংলাদেশ সোসাইটির অন্য যারা প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন তাদের সবার কথা আমরা শুনতে চাই, যারা নির্বাচিত হয়ে আগামী দিনে প্রেসিডেন্ট সেক্রেটারি দায়িত্ব নেবেন তাদের কথা আমরা শুনতে চাই, ভোটারদেরকে জানাতে চাই আসলে তারা কি প্রতিশ্রুতি রেখে যাচ্ছেন এবং সেটির কতটা কাছাকাছি তারা যেতে পারবেন। আমি ফখরুল আলম আপনার কাছে একটু জানি, সেটা হলো অনেকগুলো তো অতৃপ্তির কথা আমরা শুনছি যে এটা হতে পারতো, এটা হয়নি, কিন্তু আমরা যদি একটু কি করা যায় এটা নিয়ে ভাবি, বিশেষ করে যারা ভোটার হচ্ছেন এই 35,000 ভোটারদের মধ্যে আমার ঠিক জানা নেই, আপনার জানা আছে কিনা যে পরের প্রজন্ম এদেশে বেড়ে ওঠা আপনাদের সন্তানরা তারা কতটা বাংলাদেশ সোসাইটির ব্যাপারে আগ্রহী হচ্ছেন, সদস্য হচ্ছেন এবং এটির কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন? আমি এখানে একটা এর কথা কি বলা যায়, খুব ভবিষ্যতে একটা অন্ধকারের কথা আমি যেন দেখতে পাচ্ছি। আজকে এখানে বাংলাদেশি প্রিন্ট মিডিয়াগুলো নাই, কমে গেছে। এখন থেকে আমরা যখন আসছি 20 বছর 25 বছর 30 বছর আগে প্রিন্ট মিডিয়া একেবারে স্বর্ণযুগ ছিল। আচ্ছা নাই কেন? আমার উত্তর হলো, এখানে প্রিন্ট মিডিয়া পরিবর্তে এখন ইলেকট্রনিক মিডিয়া মানুষের হাতে হাতে, তারা সহজে পায়। পড়ার মতো মানুষের সময় নাই, কাজের ব্যস্ততা, আর প্রিন্ট মিডিয়া যে ছাপাবে, যারা ছাপায় তাদের অনেক টাকার ব্যাপার সেপার হয়ে যায়, সেই অনুযায়ী তারা সেখান থেকে রিটার্ন পায় না। আচ্ছা বাংলাদেশ সোসাইটি, আমি তো খুব শঙ্কিত এই ব্যাপারে। আমাদের এই বাংলাদেশ সোসাইটি বাংলাদেশি অধ্যুষিত মানুষদের জন্য এই সমাজ গড়ে উঠছে, একটা সোসাইটি সেটা নেতৃত্ব দিচ্ছে। এখন আমরা যদি নতুনত্ব কিছু সৃষ্টি করতে না পারি, যেমন যারা বাংলাদেশ থেকে আসছে তাদের নেসেসারি নিড জাস্ট ফর নাও, এখন কি দরকার সেটা তাদেরকে জানিয়ে দেওয়া, এই ধরনের সেল খোলা, এই ধরনের সেমিনার করা, এই ধরনের সিম্পোজিয়াম করা, এই ধরনের ওয়ার্কশপ করা। মনে করেন ডোমেস্টিক ভায়োলেন্স, ঘরে ঘরে অনেক স্বামী স্ত্রী গন্ডগোল হয়, স্ত্রীটা লেখাপড়া কম জানে, সে জানে না কোথায় যাবে।
এখন সোসাইটি যদি এদের জন্য একটা সেল খুলে অথবা প্রচার করে, অথবা তারা যদি একটা সেমিনার করে, অথবা 5 বড়তে 5টা করে সেমিনার, তাহলে এসব শুধু ডোমেস্টিক ভায়োলেন্স নয়। আমি বলতেছি সেখানে ফুড স্ট্যাম্পের কথা, আমি করছি সেখানে স্বাস্থ্যগত ব্যাপারগুলো সুবিধাগুলো কোত্থেকে পাবে, আমি বলছি সেখানে চাকরির সুবিধাগুলো কোত্থেকে পাবে, র্যান্ডমলি এগুলোর ভিতরে থাকতে হবে। তাহলে এই সোসাইটি মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ওই ভোটাররা, আজিজ ভাই যেটা বলতে চাইলেন, আপনারা আসেন ভোট দেন, এই কথা মিষ্টি কথায় মানুষ ভোটাররা আসবে না, তাদেরকে আগ্রহান্বিত করতে হবে। মানে তাদের স্বার্থ কি, তাদের তারা স্বার্থ কেন হলো বাংলা সোসাইটির সদস্য হবে, তারা এটি খুবই গুরুত্বপূর্ণ। বাড়ারিয়া বাড়ি থেকে তুলে দিয়েছে, সে নতুন মানুষ, জানে না কিছু। এখন এটার জন্য সে কোথায় যাবে, সে কি সেটাও জানে না। এখন সমাজের কাজ সে সোসাইটি নিচ্ছে, আমাদের এই কমিউনিটির কাজটা। তারা নির্বাচন করে, গতবার নির্বাচন করার জন্য 3 বছর ডিলে হলো, 3 লক্ষ টাকা খরচ হলো। নির্বাচন কমিশন সাহেব 3 লক্ষ টাকা খরচ করলেন 3 বছরে, 2টা নির্বাচন করলেন। টাকাগুলো আমাদের টাকা চলে গেল পানিতে, দরিয়াতে চলে গেল। এই যে অনিয়ম, এগুলোর বিরুদ্ধে তো কোনো কেউ কথা বলে না। কেন একটা নির্বাচন করতে ম্যাক্সিমাম 50, 60, 70 হাজার টাকা, 80 হাজার টাকা খরচ হওয়ার কথা, 3 লক্ষ টাকা কেন খরচ হবে? এটার জন্য কেউ কোন নেতা একটু বুক ফুলিয়ে কথা বলছে? এটার জন্য এই বর্তমান নেতৃত্ব অথবা অতীতের আমরা নেতৃত্ব, আমি সেই জন্য সেদিকে যাব না। এই সোসাইটিকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমাদের প্রোডাক্টিভ মানুষের আজকের দৈনন্দিন প্রয়োজন, সাধারণ মানুষের, সেটা নিয়ে তাদেরকে হেল্প করতে হবে। আমি পাগলের মতো কাজ করতাম, আজিজ ভাই জানে, ঘর বাড়ি ছিল না। আমার একদিন এক মহিলা জিজ্ঞেস করলেন, আরে বাইরে আপনি সারা দিন রাত 24 ঘন্টা এখানে দৌড়াদৌড়ি করেন, কেমন সুবিধা সুবিধা কেমন পান, মানে ইনকাম কেমন হয় ইনকাম আপনার? কেমন আপনার? রাইট। আচ্ছা, আমাদের মানুষ তো ওইভাবে বোঝে না, তো তারা বলতে পারে এটা। আরেকবার 3টার সময় আগুন লাগছে স্টোরিয়াতে, আমাকে ঘুম থেকে জাগাইছে, কি মেয়ে আপনারা শুয়ে ঘুমাচ্ছেন, আমার বাড়ি পুরে সারকার হয়ে গেছে, আপনারা তো আমার এখানে আসলেন না। আমি তাই কথা লঙ্গালেন, আমাকে বলতেছে এটা করার জন্য। এখন তাকে তো এইগুলা বলে, এগুলোর জন্য ওয়ার্কশপ করে সোসাইটিতে বিভিন্ন ধরনের, যেটা আগে বললাম, সময় তো সংক্ষিপ্ত, এগুলো তাকে বোঝাতে হবে। তখন সোসাইটির প্রতি মানুষের আগ্রহ বাড়বে, আর নেতৃত্ব দেখে মানুষ আসে, নিবেদিত পান। যে সত্যিকার অর্থে আমি বলছি, আমি নির্বাচনে 18টা, 15টা, 17টা, 12টা এই দাবি আমি ফুলফিল করতে পারবো না, তবে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি এই দাবিগুলো চেষ্টা করব, পারবো কি পারবো না, কিন্তু আমি ডেইলি 10 ঘন্টা সময় দেব। এবং আমি আমার 4টা বছর আমি সময় দিয়েছি, মানুষ সেটা জানে। প্যারেড হয় নাই বাংলাদেশ সোসাইটির কোনোদিন, প্রথম প্যারেড আমি করেছি। বাংলাদেশ সোসাইটির অফিস ছিল না, প্রথম অফিস আমি করেছি। বাড়ি ছিল না, বাড়ির পয়সা আমি রেখে আসছি। আজিজ ভাই সেটাকে হেল্প করে সবচেয়ে বেশি টাকা দিয়েছি এই ভদ্রলোক, টাকা দিয়ে লেন থেকে বাড়িটাকে উদ্ধার করেছে। সেখানে আনামুল মালিক, আজিজ ভাই, আমিনুল্লাহ ভাই, অদূত ভাই, মিয়া ভাই, আমি, নাসির, মোহাম্মদ হোসেন, এখন নাম মনে নেই, সবাই আমরা টাকা দিয়ে বাড়িটাকে লেন থেকে উদ্ধার করেছি। কেন আমারটাকে কেন সেই দিন সন্ধ্যাবেলায় আমি বলছি জরুরি বৈঠক, 18 তারিখে লিন হবে, তার আগে টাকা দরকার, সবাই এসে গেল। কেন আসছে? বলছে না, এই লোকটা মনে হয় টাকা টুকা মেরে আমাদের টাকা নিয়ে কোথাও যাবে না, বা এটা উদ্ধার করবে। আমার প্রতি তাদের একটা হয়তোবা আমি যেটুকু মনে করি, এই ধরনের যারা আন্দোলন করে নেতৃত্বের প্রতি আস্থা আসলে, তখন সে ডাকলে, এরপরে শুনুন আরেকটা কথা বলি, ফান্ড রেজ করবে বাড়ির জন্য। পরে আরেকটা কমিটি 1800 টাকা খরচ করলো ফান্ড রেজে, খাওয়ার জন্য 800 টাকা তুললো, মানুষ আসলো না, টাকা দিল না। কেন দিল না? এখন দে না কেন? তবে আপনার সময় তো হবে না, আমি যে কথাটা এখনো বলবো, আজিবেকে বলবো, আসুন আমরা আমাদের ভিতরে সমালোচিত, আমি যদি সমালোচিত হই, নিশ্চয়ই আমার কোনো না কোনো অ্যাক্টিভ ওয়ার্ক আছে, আমার সেখানে ফুটপ্রিন্ট আছে সোসাইটিতে, আমার সেখানে কাজ আছে, সেই জন্য মানুষ আমাকে সমালোচনা করবে। সমালোচনা করার জন্য কোনো যোগ্যতা লাগে না, সমালোচিত হওয়ার জন্য যোগ্যতা লাগে। উনি কাজ করেছে, কবর কিনেছে, তার জন্য তাকে বহু লোক বহু কথা বলেছে, আমি এক পায়ে দাঁড়িয়ে ওনাকে সাপোর্ট করে দিয়েছি। দিস ইজ দ্য ওয়ার্ক উই নিড টু ডু। তো আসুন এই ধরনের কাজে আমরা এগিয়ে যাই। আমি ইমিগ্রেশন মুভমেন্ট করেছি, দেশে পর্যন্ত গিয়েছি, হোয়াইট হাউসের সামনে 2বার বক্তৃতা করেছি, এখানে সিটি হলের সামনে বক্তৃতা করেছি, আমাদেরকে অ্যামনেস্টি দিতে হবে। আমাদের প্রেসিডেন্ট তখন ক্লিনটন এখানকার, তার হাতে হাতে আমি আমাদের দাবি দাবা দিয়েছি। কলম্বিয়াতে তোমরা অ্যামনেস্টি দিয়েছো, আমাদেরকে অ্যামনেস্টি দিতে হবে। বাংলাদেশে গিয়ে 5 সদস্য বিশিষ্ট, আপনি যদি এইভাবে রেজিস্ট্রেশন হয়েছে, মানুষ সব এদেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, মানুষ ভয়ে পলে যাচ্ছে, এটা ব্যাখ্যার ব্যাপার আছে। 18টা মিটিং করছি আমি আর আমার প্রেসিডেন্ট তখনকার হামিদুজ্জামান। মানুষ তখন বলছে না, এরা একটা ভালো কাজ করতেছে, রেজিস্ট্রেশন করলে তো দেশ থেকে তাড়িয়ে দেবে না, এটা করছে তাদের, আমাদের কত লোক
তাদের নথিভুক্ত আছে সেটা বোঝার জন্য। আর এখানে সেন্সাস হলো 9,000 লোক ছিল সারা আমেরিকাতে। আমি মুভমেন্ট করলাম, আমাকে ওয়াশিংটন থেকে অ্যাওয়ার্ড দিল। কেন? আমি এই মুভমেন্ট করে এটাকে সেইবার অফিসিয়ালি 7,000 করলাম। তারপরের বার আবার হইলো 10 বছর পরে, সেখানে এটা এখন অনেক বেশি। এই যে কাজগুলো আমি বলবো, আসেন আজিজ ভাই, আমরা যারা এখন দায়িত্বে আছে তাদেরকে বলি, এবং যারা দায়িত্বে আসবে তাদেরকে বলি যে অযোগ্য, যারা নিবেদিত নয়, যারা কাজ করার মতো সেখানে সময় দিতে পারবে না, যারা নিজেদের ছবি তোলার জন্য সেখানে যাবে, যারা আরেকজনের ইয়েস ম্যাম, আরেকজন তাকে যা বলবে ইয়েস স্যার এটা বলবে, এই ধরনের নেতৃত্বকে পরিত্যাগ করে আমরা যোগ্য নেতৃত্বকে এখানে নিয়ে আসি। আমি তাহলে মোহাম্মদ রাজি আপনার কাছে জানি, সেটা হলো যে বাংলাদেশ সোসাইটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কথা আজকাল হয়তো আসছে, কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, কিন্তু অনৈক্য এবং বিভাজন হলেই তো আমাদের শক্তিটা ক্ষয় হয়ে আসবে। এটাকে শক্তিশালী করার জন্য আগামী দিনে যে নেতৃত্ব আসবে তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? দেখুন, আমার পরামর্শ, যেমন সোসাইটি সম্বন্ধে একটু বলতে হয়। অতীতে সোসাইটির বাড়িটা যখন ক্রয় করা হয়, এর আগেও আমি অনেক জায়গায় বক্তৃতায় বলেছি, ফখরুল আলম এবং ডক্টর হামিদুজ্জামান 25,000 টাকা রেখে যান, এবং তারা একটা স্বপ্ন দেখে যান যে একটা সোসাইটির একটা ভবন হোক, বসার একটা জায়গা হোক। যেহেতু কোনো জায়গা ছিল না, রেস্টুরেন্টে বসে, মানুষের ড্রয়িংয়ে বসে এই মিটিংগুলি হতো। ডক্টর মিয়া এবং রাব্বি এসে সেই বাড়িটা আমাদের ক্রয় করলেন। ক্রয় করে আমাদের বোর্ড অফ ট্রাস্টি 13 জন মেম্বার করলেন, তার মধ্যে আমি একজন ছিলাম। আমাদের উপরে একটা বোঝা চাপিয়ে দিয়ে গেলেন, এক ধরনের দায়িত্ব। এবং সেখান থেকে সেটাকে আমার প্রাণের সংগঠন, আমার দেশের সংগঠন মনে করে, হ্যাঁ আমি যথেষ্ট অর্থ খরচ করেছি। এই আমি প্রেসিডেন্ট হওয়ার পরে তার এটাকে সবসময় তালা মারা থাকতো, তাদের মিটিং হইলে একদিন এই দরজাটা খোলা হইতো। আমি ইলেক্টেড হওয়ার পরে আমি একজন পুরা বাড়িটাকে আমি রেনোভেশন করি, বসার যোগ্য করি, বাথরুম রেনোভেশন করি, এবং একটা ফুল টাইম সেক্রেটারি রাখি, সপ্তাহে 7 দিন খোলা থাকবে। এবং সিটি কলেজ থেকে প্রফেসর এসে ইংলিশ প্রশিক্ষণ এবং কম্পিউটার প্রশিক্ষণ দিত 5 দিন সপ্তাহে, এবং শনি রবিবার বাচ্চাদেরকে, নতুন প্রজন্মকে আমরা বাংলা প্রশিক্ষণ দিতাম। তো আজকে সেই প্রোগ্রাম কতগুলি আমার মনে হয় নেই, সেই প্রোগ্রামগুলি, এবং সে আগের জায়গায় চলে গেছে। এই দরজা বন্ধ থাকে, তাদের মিটিং যেদিন হয় সেদিন হয়তো তালাটা খোলে। কিন্তু এই ভাইটা, এটা তো সামাজিক সংগঠনের কাজ নয়। আমি সামাজিক সংগঠনের আর মানুষের যেটা নিড আছে, তারা কোথায় যাবে, কার কাছে গিয়ে বলবে? ওকে, নিডটা মানে কি ধরনের নিডটা ফুলফিল করা দরকার? আগামী নিডটা ফুলফিল করার দরকার। দেখুন, কিছু কাজ এখন যেমন আমি করতেছি, আমার একটা হোম কেয়ার বিজনেস আছে যেটার নাম NY হোম কেয়ার। আমার ক্লায়েন্ট না হলো, আমি সবসময় বলে থাকি যে দেখেন, আপনার আমার ক্লায়েন্ট হতে হবে না, আপনাদের যদি ফুড স্ট্যাম্পের জন্য, হাউস রেন্টের জন্য, বা আপনার মেডিকেলের জন্য অ্যাপ্লাই করতে হয়, আসুন আমি এটা ফ্রি করে দিবেন। আমার একটা টেবিলেই বসে একটা লোক বসে রাখছি আমার অফিসে, কাজগুলি আমি করে যাচ্ছি। কিন্তু এখন সব এটার পরিবর্তন এক জায়গায় ঘটতে পারে। আমার প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, বোনেরা এবং আমার সাংবাদিক ভাইয়েরা এটার পরিবর্তন ঘটাতে পারে, যে যোগ্য নেতৃত্ব দেখে আপনারা ভোট দেন, 20 টাকার বিনিময়ে আপনার মৌলিক অধিকার বিক্রি করেন না, মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করেন না আপনারা। তখন তারা একটা যোগ্য ব্যক্তি, যাকেই মনে করে, যেসব ব্যক্তি প্যানেল ওয়াইজ না, যারা যোগ্য আছে, দোনো প্যানেলেই যে যোগ্য আছে, সোসাইটির সম্বন্ধে তাদের ধারণা আছে, তারা সমাজকর্মী, সমাজের কাজ করে গেছে, তাদেরকে নির্বাচিত করুন। আপনি 20 টাকার বিনিময়ে আপনি নিজেকে আপনি বিক্রি করবেন না, সেটা আপনাদের মাধ্যমে, এবং এটার পরিবর্তন আসতে পারে। আমরা সেই পরিবর্তনটাই আমরা চাচ্ছি এবারকার নির্বাচনে। ফখরুল আলম, একটু আপনার কাছে শুনি, সেটা হলো যে আমাদের বাংলাদেশিরা, আপনারা বাংলাদেশ সোসাইটি নিয়ে হয়তো অনেকেই পড়ে আছেন, অনেকে কাজ করেছেন, অনেকে বেশ সফলতার সাথে কাজ করেছেন, অনেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, কিন্তু একটা মুষ্টিমেয় গোষ্ঠী এই 35,000 এখন পর্যন্ত সদস্য, 5 লাখ আপনি বলছিলেন মোহাম্মদ আজিজ, যে বাংলাদেশিরা তো 5 লাখ, সদস্য মাত্র 35,000। এর বাইরে গিয়ে অনেকে বিকল্প প্ল্যাটফর্মের কথা ভাবছে। বাংলাদেশিরা এখন মেইন স্ট্রিম পলিটিক্সে
জড়িয়ে যাচ্ছে। এবারের সবশেষ আমরা ডেমোক্রেটিক প্রাইমারিতে দেখলাম 5 জন স্টেট অ্যাসেম্বলিম্যান পদে নির্বাচন করেছেন এবং একজন বেশ সাফল্য দেখিয়েছেন তাদের মধ্যে। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই মেইনস্ট্রিম পলিটিক্সে যারা জড়াতে চাচ্ছেন বাংলাদেশে, তাদের জন্য বাংলাদেশ সোসাইটি কি করছে? এখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। আমি মনে করে রেখেছিলাম এটা আপনি প্রশ্ন না করলেও আমি উত্তর দেব। আমি একবার ধরেছিলাম, ভুলে গেছি। আমি বলেছি যে এইখানে অতীতে সারা পৃথিবীর সমস্ত দেশের মানুষ এখানে এসছে। তারা এসে আমাদের মতো আজকে আমরা যা করছি, আমাদের সমাজকে আমরা যেভাবে দাঁড় করানোর চেষ্টা করছি, তারা তাদের সমাজকে দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু তার গ্র্যান্ডসান পর্যন্ত যায়নি, তার সান পর্যন্ত গেছে। গ্র্যান্ডসানের সময় এগুলো অ্যাবলিশ হয়ে গেছে। কেন? ইটালিয়ান বলেন, ডাচ বলেন, আমাদের ব্রিটিশ বলেন, তাদের কোনো কমিটি সমিতি তো নাই এখন এখানে। তারা মেইন স্ট্রিমের সাথে মিশে গেছে। আমাদের ধারাটাও কিন্তু ওইদিকে যাচ্ছে। তাহলে কি করতে হবে? আমাদের কালচারকে, আমাদের ভাষাকে, আমাদের সঙ্গীতকে, আমাদের সমস্ত কিছুকে যদি আপনি এখানে উজ্জীবিত রাখতে চান আমাদের প্রজন্মের ভিতরে, তাহলে এই প্রজন্মকে আমি আমার দাবির ভিতরে দিয়েছিলাম 1 নম্বর দাবি, তাদেরকে আমাদের এই ধরনের সংগঠনে ঢুকাতে হবে। তাহলে কি করতে হবে? এখানে এটা বলা হয় আমব্রেলা সংগঠন আমাদেরটা, আর অন্যান্য আঞ্চলিক সংগঠন ধরেন 200 আছে। আপনি তাদেরকে তো আপনি রেসপেক্ট দিচ্ছেন না রে ভাই। তাদের কথা বাদ দেন, যারা সোসাইটিতে আমরা সার্ভ করে এসেছি, আজিজ ভাই একটু বলতে চেয়েছেন, তাদেরকে এ পর্যন্ত আমাদের যারা কমিটিতে থাকে তারা মনে করে আরে ভাই তোমরা কারা? আমরা ভোটে নির্বাচিত হয়েছি, আমরা আমাদের কাজ করে যাচ্ছি, আমরা যা ইচ্ছা তা করতেছি, তোমাদের এখানে বলার তো কোনো অধিকার নেই। এই যে অসম্মান করে আমাদেরকে এবং অন্যান্য সংগঠনদেরকে যে একত্রিতভাবে না এনে একটা ইস্যু ভিত্তিক যদি কাজ শুরু করতো, তারা ধরেন বাংলাদেশিদের যে কোনো একটা মেইন স্ট্রিমে প্রত্যেক সংগঠন, আঞ্চলিক সংগঠন এবং বাংলাদেশ সোসাইটি, আপনারা আজ থেকে আমাদের একটা ইস্যুই থাকবে তাদেরকে আমাদের এই সমস্ত সংগঠনে নিয়ে আসা। কেমনে? কমিটিতে অন্তত আমরা আছি 19 জন, এবার করেছে তারা 21 জন, সেখানে ভিতরে 5 জন আমাদের নিউ জেনারেশনের লোককে ঢোকাতে হবে। তাহলে তারা আমাদের ভিতরে থেকে এবং আঞ্চলিক সমিতিগুলোর সাথে সংযোগ করলে তারা সেখানে 5 জন ঢুকাবে। তাহলে এইভাবে আমাদের মেইন স্ট্রিম পলিটিক্সে এরা আগ্রহান্বিত হয়ে যাবে। এটাই পদ্ধতি। না হলে অতীতে যারা করেন যেমনি ভাবে ব্যাপারটা চলে গেছে, এখন ইলেকট্রনিক মিডিয়া এসে গেছে এবং প্রিন্টিং মিডিয়া আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে, আমাদেরও এই কমিটি, এই সমাজ, এই সোসাইটি আস্তে আস্তে চলে যাবে। তবে আমি মনে করি আমাদের বাংলাদেশি মানুষ দেশকে প্রাণের চেয়েও ভালোবাসে বেশি এখনো পর্যন্ত। আমার জেনারেশন, আমার পরের জেনারেশন, আমার ছেলে মেয়েরা হয়তো সেভাবে নয়, কিন্তু তাদেরকে যদি আমরা বাংলা স্কুলের মাধ্যমে, আমাদের সঙ্গীতের মাধ্যমে অনেকেই করছে, কিন্তু আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সেইভাবে যদি আপনারা করতেছেন, আপনারা সব প্রচার করেন, এখানে আপনাদের যত রকমের অনুষ্ঠান হয় সবগুলোকে আপনারা ভালোভাবে ব্রডকাস্ট করেন, এইগুলা উনি যেটা বলতে চাইলেন, মিডিয়াগুলা যদি এইভাবে তুলে ধরে, তাহলে আমরা টিকে থাকবো বহুদিন। আর এতে করে কি হবে? এই দরিদ্র দেশ আমাদের মাধ্যমে কিছুটা উপকৃত হবে। বলে আমাদের দেশে কেন আপনারা আসেন না? আমাদের নেত্রীরা আসে, আমাদের নেতারা এখানে আসে, আপনারা আসুন, আমাদের এখানে আপনাদের জন্য সব সুযোগ করে রেখে দিয়েছি, আপনারা সে ইনভেস্ট করুন। আরে ভাই, আমি নিজে বাংলা জানি, আমার ওখানকার ভাষা বাংলা, আমি ভাত খাই, আমার সঙ্গীত ওইটা আমি বুঝি, আমার মেয়েরা ছেলেরা বোঝে না। আমি গিয়ে সেখানে কোনো কিছু দাঁড় করাতে পারি না। যত জায়গায় যাব আপনারা আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করবেন, অর্থ চাইবেন, ঘুষ চাইবেন, দুর্নীতিগ্রস্ত করবেন। এই যে এখানে যদি আমরা আমাদের প্রজন্মকে যদি এগুলা শিক্ষা দিতে পারি এবং এখান থেকে যদি আমরা নমিনি দিতে পারি এবং এখানকার শিক্ষিত লোকেরা যদি নমিনি পায়, আমি মনে করি আমরা অনেক দূর পর্যন্ত যাব। এবং এই যাওয়ার জন্য বাংলাদেশ সোসাইটি আমি মনে করি একমাত্র সংগঠন, এই সংগঠন যা পারবে অন্য কোনো সংগঠন পারবে না, কারণ এটার প্রতি মানুষের রেসপেক্ট এখনো আছে। এই সংগঠন যা পারার সুযোগ আছে এটি অন্য সংগঠনের নেই। সেই জায়গা থেকে আমাদের সময় একেবারে শেষের দিকে যাচ্ছে, সংক্ষেপে একটু আপনার কাছে শুনি, ভবিষ্যতে যা হওয়ার তা তো হয়েছে, ভালো হয়েছে, অনেক ভালো কিছু হয়েছে, অনেক কিছু হয়তো হতে পারতো হয়নি। সেই জায়গা থেকে ভবিষ্যতে কি আপনার প্রত্যাশা যে পরের যে নেতৃত্ব আসবে তারা আসলে কোন কোন জায়গাটাতে বলিষ্ঠভাবে, সুন্দরভাবে এই কাজগুলো এগিয়ে নেওয়া উচিত? সংক্ষেপে শুনবো। আমার অনুরোধ থাকবে আমার প্রবাসী ভাই বোনদের প্রতি এবং সাংবাদিক ভাইদের প্রতি, আপনারা আমাদের প্রবাসী ভাই বোনদেরকে সচেতন করুন যে দেখো, যেটা আগে বলছি, 20 টাকার বিনিময়ে তোমার মৌলিক অধিকার বিক্রি করো না, তোমার নিউ জেনারেশনকে বিলুপ্ত করে দিও না।
আমার কথা থাকবে, যেই নির্বাচিত হয়ে আসেন আপনারা 2টা প্রোগ্রাম হাতে নেন, ওইটা আপনারা কন্টিনিউ করে যান। আপনাদের পরে যেই আপনারা হয়তো শেষ করে যেতে পারবেন না, একটা হচ্ছে আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য একটা অ্যাডাল্ট ডে কেয়ার, যেটা সিটির অর্থায়নে চলবে। ওকে, আরেকটা যেমন আপনার চেষ্টা করুন লো ইনকাম হাউজিং, যেগুলো বিভিন্ন, আমি লার্জেস্ট মাইনরিটি কন্ট্রাক্টর ছিলাম নিউ ইয়র্ক শহরে। আমি যত কমিউনিটি আছে, গ্রিক বলেন, ব্ল্যাক বলেন, হেসিয়ান বলেন, জামাইকান কমিউনিটি বলেন, স্প্যানিক কমিউনিটি বলেন, তাদের এই হাউজিং প্রোগ্রামগুলি আছে। দেখুন এই 2টা প্রোগ্রাম আপনারা শুরু করে যান। হয়তো আপনারা কোনো বাড়ি বিল করে দিতে পারবেন না, সম্পূর্ণভাবে শুরু করে যান, অগ্রগতির দিকে যান। আপনাদের নেক্সট যে আসবে সে ওখান থেকে আবার এটা শুরু করবে। তো এর 2-3-4 বছরে এটা আমাদের কমিউনিটিতে একটা ভালো অবস্থানে গিয়ে পৌঁছবে। আমাদেরও হাউজিং হবে, আমাদেরও সিনিয়র সিটিজেন হবে, আমাদেরও ডে কেয়ার সেন্টার হবে। যারা আমার মা বোনেরা কাজ করছেন, বাচ্চাটা কোনো জায়গায় রেখে দিতে পারছেন না, ওই বাঙালি ডে কেয়ার হলে বাংলা ভাষায় ওখানে গিয়ে কথা শিখবে, আমাদের খাবারটা খেতে পারবে। তো এই 2-3টা পদক্ষেপ নেন আপনারা। আরেকটা আমার অনুরোধ থাকবে যে দেখুন, যে একজনে যদি আমাকে সহযোগিতা করে, আমাকে টাকা পয়সা দেয় ভোটার বানাতে, আমি তার তুলুমুলু করে যে চলবো, তার কথাই যে আমার সোসাইটি চলবে, সোসাইটিকে ওই পথে নিবেন না। সোসাইটি আজকে কোথায় আমি নিজেও জানি না। আমি 46 ইয়ার্স এই নিউ ইয়র্কে বসবাস করি। সোসাইটি কোন পথে যাচ্ছে আমাদেরকে অবগতি করছে হয়তো ফখরুল আলম সাহেব জানতে পারেন, কিন্তু আমি জানি না সোসাইটি কোথায়। ওকে, আমার ভাইদের অনুরোধ থাকবে, আপনারা আসুন, আমরা যারা অতীতে প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, সমাজকর্মী ছিলেন, সবাইকে নিয়ে বসি ঐক্যবদ্ধভাবে, আমরা ঐক্য হয়ে আমাদের কমিউনিটিকে, আমাদের নতুন প্রজন্মের স্বার্থে আমরা এগিয়ে নিয়ে যাই আমাদের কমিউনিটিকে। আমি শুধু শেষ করবো আজিজ ভাইয়ের শেষ কথাটা দিয়ে, এই যে সমস্ত নেতৃত্ব যারা অতীতে আমাদের সোসাইটিকে তিলে 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 সময় দিয়ে, শ্রম দিয়ে, নিজের পরিবারকে সময় না দিয়ে, অর্থ দিয়ে এটাকে গড়ে তুলেছে, তাদেরকে আপনারা সম্মান দেন, তাদেরকে আপনারা ডাকেন, আঞ্চলিক সংগঠনগুলোকে ডাকেন। আপনারা বছরে আমরা যে কমিটি আসবে 3 মাসে একবার বসুন, এই সমাজকে নিয়ে আলোচনা করুন, কোথায় আমাদের, কেন আমাদেরকে মানুষ অ্যাকসেপ্ট করতেছে না, এগুলা আপনি আলোচনা করুন। আমাদের বয়স বাড়ে কিন্তু জীবন কমে না তো, জীবন আমাদের আমরা কাজ করে যাব। আপনাদের প্রতি পূর্ণ আস্থা আছে, যারাই নেতৃত্বে আসছেন, একজন মসজিদের ইমাম অথবা একজন প্রিস্ট অথবা একজন প্রিন্সিপাল অথবা একজন আরো গণ্যমান্য ব্যক্তি এখানে তো আপনার সময় দিতে আসছে না, আমাদের মতো লোকেরাই আসছে। তারপরেও তো আমরা করে যাচ্ছি, তারা তো এসে সমালোচিত হওয়ার জন্য চেষ্টা করছেন না, তারপরে তো আমাদেরকে, তাহলে তো আমাদেরকে বাহবা আমরা নিতে চাই না, কিন্তু তারপরে তো আমরা চেষ্টা করছি। যারাই নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা করব। আমার একটা ব্যস্ততম সময় থেকে কারো পৃষ্ঠপোষকতা না নিয়ে যদি নেন, তার সম্মান দিতে হলে আপনার ঘরে নিয়ে তাকে সম্মান দেন। সোসাইটির সকলের সংগঠন, আমার মায়ের সংগঠন, আমার জীবনের সংগঠন, আমার দেশের সংগঠন, সেখানে কারো ওদের যারা নির্বাচিত হয়ে আসেন তারা কি, তারা পাবলিক সার্ভেন্ট। আপনারা তাদের হয়ে কাজ করুন, তাদের নিকটা জানতে শিখুন, তাদের কি প্রয়োজন। আমরা ওইসব ভুলে গিয়ে আসেন, একটা ঐক্য গড়ে তুলুন। জি, অনেক ধন্যবাদ মোহাম্মদ আজিজ এবং ফখরুল আলম, আপনাদের দুজনকে আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আমরা দর্শকদেরকে জানিয়ে রাখছি যে বাংলাদেশ সোসাইটি নির্বাচনের আগে আমরা আরো বেশ কয়েকটি শো এই বিষয়ে করব। যারা এই সংগঠনের সাবেক সভাপতি, সেক্রেটারি সব বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন, তাদের বক্তব্যগুলো শুনবো। বর্তমান কমিটিতে যারা আছেন, ভবিষ্যতে যারা নেতৃত্বে আসতে চান, তাদের বক্তব্যগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।